পদযাত্রা, পিআর ইস্যুতে সংস্কার আটকে থাকবে না মন্তব্য নাহিদ ইসলামের। পরিস্থিতি কাটছে গোপালগঞ্জে, সংঘর্ষের ঘটনায় 4 মামলা, এখন পর্যন্ত গ্রেপ্তার 283 জন। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 2, রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণে একজনের প্রাণহানি। কারো পিআর বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না, কারণ জনগণ সংস্কার বোঝে। জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিনে কক্সবাজারের পথসভায় এমন কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এদেশের নতুন কোনো গডফাদারকে সুযোগ দেয়া হবে না। কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব। দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে। যাত্রাপথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। কক্সবাজারে বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার। এছাড়া 3 আগস্ট জুলাই সনদ আদায় করে নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা যায় পার্বত্য জেলা বান্দরবানে। সেখানেও পথসভা করেন নেতারা। আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে এনসিপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, জুলাই পদযাত্রার আরো খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সারিকা, বান্দরবানে যে এনসিপির আজকে নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু জড়ো হয়েছেন বান্দরবান বাজারে। তারা সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেখানে দলীয় নেতারা আসার পর সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে কিন্তু তারা তাদের যে গাড়িবহর, পদযাত্রা গাড়িবহর, সেটি চকরিয়া পার হয়েছে এমনটি আমরা জেনেছি। তবে চকরিয়ার যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু এখানকার যে এনসিপি নেতাকর্মীরা, তাদের মাঝে আমরা যে ক্ষোভ, সে ক্ষোভ দেখতে পাচ্ছি। এনসিপি নেতাকর্মীরা বলছেন যে আসলে একটা দীর্ঘদিনের একটি স্বৈরাচ শাসন থেকে বিদায় হলেও এখন নতুন করে আরেকটি দল সেটি আসলে মাথাচাড়া দেওয়া উঠার চেষ্টা করছে, যার কারণে আজকে এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রা আজকে হামলা হয়েছে। সে অভিযোগ করে তারা ভবিষ্যতে যেন কোনো স্বৈরশাসন তৈরি না হয় সেটার ব্যাপারে নেতাকর্মীরা এখানে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করছেন। আমরা এখানে কথা বলবো, আছেন যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মামুন। আজকে আপনাদের সমাবেশে একটি পদযাত্রা হামলার ঘটনায় আপনারা ক্ষুব্ধ, যেমন বলছেন আপনারা যে আসলে আপনারা নতুন কোন স্বৈরশাসন দেখতে চান না। আজকে বান্দরবানের
উদ্দেশ্যে, বান্দরবানের মানুষের উদ্দেশ্যে মূলত আপনাদের কি বলার থাকবে, আর আপনাদের যারা দলীয় নেতারা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আসলে আমাদের এনসিপি হয়েছে তো আসলে ফেব্রুয়ারিতে ফরমেশন হওয়ার পর আমাদের বান্দরবানের কমিটি হয়েছে এখনো সমন্বয় কমিটি, এবং যেটি এখনো 1 মাস হয়েছে, এবং এরই মাঝে আমরা যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দতে পেয়েছি এবং এটাতে আমরা আসলে অনেক গর্বিত মনে করতেছি। এবং আমাদের যে এনসিপি নেতৃবৃন্দটা আসতেছে, এখানে যে যাত্রা হবে, মানুষের সাথে কথা বলার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এনসিপি রাজনীতিটা আসলে এগিয়ে যাবে। এবং আমাদের যেহেতু এই আসলে 17 বছর 15 বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার কিন্তু আসলে বান্দরবানে আসলে 35 বছর ধরে আওয়ামী লীগের রাজত্ব এবং শাসন, এবং এদের সাথে 25 বছর আসলে তেমন কোনো উন্নয়ন বান্দরবানে হয়নি। আসলে আমরা প্রত্যেকটি দেশের মধ্যে এবং প্রত্যেকটি জেলার মধ্যে যেভাবে আপনার চিকিৎসা খাত থেকে শুরু করে সব ধরনের উন্নতি হয়েছে, কিন্তু বান্দরবানে 35 বছর আপনার এই একটা আওয়ামী লীগ রাজত্ব থাকার পরও আপনার চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন দিক থেকে আসলে উন্নয়নটা হয়নি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আর এখানে যেমনটি বলছিলাম যে আসলে চকরিয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখানে যারা কর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন, তাদের নেতা নাহিদ ইসলাম সহ, হাসরাত আব্দুল্লাহ সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের বক্তব্য শোনার অপেক্ষায় তারা আছেন। পাশাপাশি যে অস্থায়ী মঞ্চ যেটি করা হয়েছে সেটির পাশে এখন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে তারা বান্দরবনে যখনই প্রবেশ করবে পদযাত্রা, সেখান থেকে তারা যে বহর নিয়ে গিয়ে নেতাদেরকে বরণ করে আনার জন্য তারা কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে এনসিপির পদযাত্রার খবর জানছিলাম। গোপালগঞ্জে চলমান কারফিউ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা শিথিল করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সংঘর্ষের 3 দিন পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকেই খুলেছে অনেক দোকানপাট, সড়কে যান চলাচল বেড়েছে। সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় 2600 জনকে আসামি করে 4টি মামলা দায়ের করা হয়েছে। নতুন করে গ্রেপ্তার করা হয়েছে 119 জনকে। এ পর্যন্ত 283 জনকে গ্রেপ্তার করা হলো। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। শহর জুড়ে টহল চলছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমার ব্যক্তিগতভাবে মনে করি জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে, খেটে খামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। হ্যাঁ, এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। দেশের যে পরিস্থিতি, তাতে সংঘাতের আসলে কিসের জন্য কি সংঘাত, কেন সংঘাত, এটা আমরা আসলে সাধারণ মানুষ বুঝতে পারি না। কেন, কি স্বার্থে, কিসের জন্য এত সংঘাত? আমার তো দিন আনি দিন খাই, কিন্তু আমার এই কর্মজীবনে আমরা সংঘাত চাই না, আমরা কোনো জ্ঞান চাই না, আমরা শান্তি চাই। পরিখান চাই গোপালগঞ্জ শান্তি ফিরে আসবে। আগের মতো এই যে ঝামেলা হয়েছে বা মনে করেন হামলা করা হয়েছে, সেগুলো যাতে না হয়। আরও খবর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আমরা বলছিলাম। এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, এখন কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। সারিকা, আজ রাত 8টা পর্যন্ত কিন্তু 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলেও কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে জানতে পেরেছি যে এই কারফিউ রাত 8টা থেকে আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে কারণ, এবং তিনি জানিয়েছেন যে আমাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন যে গোপালগঞ্জের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে এই কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা নিয়ে এখন পর্যন্ত 4টি মামলা হলো। আর এই মামলাটিতে 54 জনের নাম উল্লেখ করে আরও 350 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি দায়ের করেন বোলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আল মামুন। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত নতুন করে 119 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তার হয়েছে
83 জন। সকাল যেহেতু কারফিউ শিথিল করা হয়েছিল বিধায় কিন্তু সকাল থেকেই মানুষের আনাগোনা বেড়েছিল শহর জুড়ে। বিভিন্ন স্থানে কিন্তু দোকানপাট খুলেছে, সেই সাথে যে গাড়ির যে চাপ সেটিও কিন্তু লক্ষ্য করা গেছে পুরো শহর জুড়ে। এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, তারা কিন্তু শহর জুড়ে টহল দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আসলে তল্লাশি চালাচ্ছে, যাতে কেউ যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তার চলছে। এই যে গণগ্রেপ্তার, এই গ্রেপ্তার নিয়ে অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন যে আসলে কখন, কোথায়, কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা জানতে পেরেছি যে অনেক গ্রামে কিন্তু পুরো শূন্য হয়ে পড়েছে এই গ্রেপ্তার এড়ানোর জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এই সংঘর্ষ চলাকালীন সময়ে যে 5 জন নিহত হয়েছে, আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজন হলে এই 5 জনের মরদেহ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। তবে যেহেতু যারা মারা গিয়েছেন তাদের কিন্তু গোপালগঞ্জে কোনো ময়না তদন্ত করা হয়নি, ময়না তদন্ত ছাড়াই তাদের কিন্তু দাফন এবং সৎকার করেছে তাদের পরিবারগুলো। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু আগামীকাল আবারও কারফিউ ডাকা হয়েছে, যে কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও মানুষের মাঝে আবার একটু আতঙ্ক বিরাজ করছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। সবশেষ যদি বলা যায় যে কারফিউ বলবৎ বৃদ্ধি করার কারণে মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। শিথিল করায় যেটি ছিল, যে আতঙ্কহীন ছিল, সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে আবারও মানুষের মনে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর। সারিকা। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম। গোপালগঞ্জের সহিংসতায় 5 জনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনে ময়নাতদন্ত করা হলে মরদেহ কবর থেকে তোলা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জের ঘটনার দায় করা তার তদন্ত কমিটির রিপোর্ট দিলে বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিমানবন্দরের 3য় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, 99.8% কাজ সম্পন্ন হয়েছে, দ্রুতই উদ্বোধন করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। মানে এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, ডক্টর ইউনূসের দেওয়ার সময়ই হবে নির্বাচন। কুমিল্লার বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। 2024 সালের এই দিনে ছাত্র জনতার উত্তাল ঢেউ নরসিংদী জেলা কারাগারে আছড়ে পড়ে। ছাত্র জনতার মিলিত ক্ষোভে পুড়েছিল কারাগারটি। এ সুযোগে অস্ত্র নিয়ে পালিয়ে যায় হাজতিরা। পরে কেউ কেউ আত্মসমর্পণ ও গ্রেপ্তার হলেও এখনও পলাতক 145 জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি আগ্নেয়াস্ত্র ও 5000-এর বেশি গুলি। জুলাই আগস্ট অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে বিক্ষুব্ধ ছিল দেশের অনেক জেলার মতো নরসিংদীও। এই জেলায় পুলিশের গুলিতে নিহত হয় অন্তত 20 জন। বিভিন্ন স্থাপনার পাশাপাশি আক্রান্ত হয় নরসিংদী জেলা কারাগারও। এ সময় সেখান থেকে বন্দী আনসারুল্লাহ বাংলা ভাই জঙ্গি সংগঠনের 9 সদস্য সহ 826 কয়েদি পালিয়ে যায়। লুট হয় থানার অস্ত্র। সেদিন আপনার ছাত্ররা মোটামুটি অনেকবারই চেষ্টা করেছিল ডিসি রোডের দিকে ঢোকা। পুলিশের অবস্থান ছিল ডিসি রোডের দিকে, কিন্তু পুলিশের এই বারে অতর্কিত গুলিতে অনেকেই আহত হচ্ছিল। যতই আহত হচ্ছে ছাত্ররা ততই ক্ষিপ্ত হচ্ছিল। প্রাথমিক বাধা পেরিয়ে ওরা প্রথমে মূল গেটটা ভেঙে ফেলে। মূল গেটটা ভেঙে ফেলার পরবর্তীতে লুটপাটটা চালানো হয় আমাদের যেখানে অস্ত্রাগারটা ছিল। এর পাশাপাশি এই যে পাওয়ার স্টেশনগুলি ছিল ওইখানে পাওয়ার সাপ্লাই লাইনগুলো, ওইগুলোর মধ্যে আন্দোলনকারীরা আগুন দিয়ে দেয়।
আগুন জ্বলতেছে, জেলখানার ভিতর থেকে মিছিল করতেছে যে ওরা মুক্ত হয়ে গেছে। তারপরে যারা কয়েদি ছিল তারা পালাই গেছে, যারা আসামি ছিল তারাও জেলখানা ভাঙার পরে সাথে সাথে পালাই গেছে। জেলখানার আগুন দ্রুততম সময়ের মধ্যে ছড়ায় পড়ছে। যখন ওনারা বুঝলো যে না ওনাদের উদ্ধারে হচ্ছে গিয়ে আর কোনো সুযোগ নেই, পাশাপাশি এই জেল রক্ষারও কারা প্রশাসনের সুযোগ নেই, তখন জেল সুপার জেলার ওনারা আমাকে অনুরোধ করলো একটু কি আমাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে পারবে। আমি এরপরে হচ্ছে গিয়ে ওনাদের প্রায় 35 থেকে 40 জনকে নিয়ে আমি হচ্ছে গিয়ে কারাগার থেকে বের হই সর্বশেষ। পরে 646 জন কয়েদি আত্মসমর্পণ ও 35 জনকে বন্দী করা হয়। এখনও পলাতক 145 হাজতি। আর লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 56টি অস্ত্র উদ্ধার হয়েছে। যে সমস্ত কয়েদিরা পালিয়ে গিয়েছিল এবং তার মধ্যে জঙ্গিও ছিল, তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যেও আমরা গত একটি বছর ধরে একেবারে অব্যাহতভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম। সেই জঙ্গিগুলোও কিন্তু পরবর্তীতে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সমর্থ হয়েছি এবং বর্তমানে তারা জামিনে বাইরে অবস্থান করছে। ধ্বংসস্তূপ থেকে বের হয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে কারাগারে কার্যক্রম। তবে 1 বছরেও আতঙ্ক কাটেনি এই এলাকার মানুষের মাঝে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, 24-এর এই দিনে উত্তাল ছিল জেলা শহরগুলো। বিভিন্ন পয়েন্টে চলে সংঘর্ষ। কেমন ছিল সেই সময়ের চিত্র আরও জানাতে রংপুর ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। দর্শক, চলে যাব সেখানে। শুরুতেই রংপুর মহানগরের মডার্ন মোড় এলাকায় ছিলেন সহকর্মী ফকুল শাহিন। জানবো সেখানকার চিত্র। শাহিন। শুরুতে আমি বলতে চাই সেটি হচ্ছে যে এই 19 জুলাই 2024 সালের দিনটি আসলে খুবই ভয়াবহ একটি দিন ছিল রংপুর বাসীর জন্য এবং রংপুর মহানগর যারা আছেন তাদের জন্য। আমরা সকালবেলায় কিন্তু অফিসে চলে এসেছি 10টায়। 10টার পরেই শুরু হয় বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নেন শিক্ষার্থী এবং জনতা, তারা কিন্তু সবাই রাস্তায় নেমে পড়ে। অর্থাৎ রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, রাজারাম মোহন মার্কেটের সামনে, ডিসির মোড় এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান যখন নেন তখন পুলিশ কিন্তু নেমে আসে রাস্তায় এবং পুলিশ তখন একটু পরেই গুলিবর্ষণ শুরু করে। এবং এই যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের গুলিবর্ষণ, সেটি আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয় এই রংপুর। এবং আমরা যারা সংবাদকর্মী আছি তাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল সেই ফুটেজ সংগ্রহ করা এবং নিউজ কাভারেজ করা। আমরা ক্যামেরা বের করতে পারিনি, মাইক্রোফোন বের করতে পারিনি। আমাদের হাতে যে মুঠোফোন ছিল সেটি দিয়ে আমরা নিরাপদ স্থানে গিয়ে সেই ফুটেজগুলো আমরা কিন্তু সংগ্রহ করেছি। এবং এই 19 জুলাই 2024 সালে রংপুরে কিন্তু একে একে 4 জন শাহাদাত বরণ করে শহীদ হন এবং তার মধ্যে আব্দুল্লাহ আল তাহির এবং ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন এবং মিরাজুল ইসলাম। আমরা সেই মৃত্যুর খবর পেয়েছি এবং তারপরে যে ঘটনাগুলো সেগুলো আরও ভয়াবহ ছিল। আব্দুল্লাহ আল তাহিরের যে মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে, তার স্বজনরা তার মরদেহটি পান সিটি বাজারের সামনে এবং সেটি যখন তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই মরদেহ দাফন যেন গোপনে করা হয়, এটি যেন প্রকাশ না হয়, এটি যেন জানাজানি না হয়, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বজনদেরকে, আব্দুল্লাহ আল তাহিরের পরিবারের লোকজনকে কিন্তু চাপ প্রয়োগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তৎকালীন পুলিশের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে যে তার যে মরদেহ দাফন এই খবর যেন প্রকাশ না হয়। এবং একইভাবে যে 3 জনের মরদেহ দাফন করা হয়েছে সেটিও কিন্তু রাতের আধারে দাফন করা হয়েছে। এবং বিক্ষুব্ধ জনতা সেই রাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ করেছে, সে ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে বিভীষিকাময় এবং রণক্ষেত্রে পরিণত ছিল এই 19 জুলাই, সেই তৎকালীন 2024 সালের 19 জুলাইটি। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, ধন্যবাদ আপনাকে। শিমু, সিলেট থেকে আপনার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে একটু চলে যাব সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24-এ জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে
আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আর একটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসীরান। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে এই গরমে সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত উচিত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার দরকার নেই। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়।
সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে ভাইরা, আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছেন, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন। সংগঠনের দায়িত্বশীলগণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। আপনাদেরকে নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের এই ড্রোনগুলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ যত সময় হায়াত দিচ্ছেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি।
জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপচা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্য রাখাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থাতেই তিনি তার বক্তব্য চালিয়ে যান। আমরা দেখছিলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সাথেই থাকুন।